আমন্ত্রণ সবাইকে নিউজ 24 সংবাদের সাথে আমি জান্নাতুল কুলি আছি। চলতি বছরে এইচএসসি ও সম্মানের পরীক্ষার পাশের হার মাত্র 58.83%। জিপিএ 5 ও আশঙ্কাজনক হারে কম, আর প্রায় অর্ধেক পরীক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিকের চৌকাঠ পেরোতে পারেনি। 20 বছর পর ফলাফলের এমন ধস দেখছে বাংলাদেশ। তবে এই ফলাফলকেই বাস্তব চিত্র হিসেবে দেখছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেন তিনি। বিস্তারিত আল মুহাইমিনুল খানের রিপোর্টে। চোখে মুখে আনন্দ, চলছে বন্ধুদের সাথে উল্লাস উদযাপন, একসাথে তুলছে গ্রুপ সেলফি। তাদের উচ্ছ্বাসে স্পষ্ট যে তারা কাঙ্ক্ষিত কিছু পেয়েছে। এই যে উল্লাস আনন্দ, তার মূল কারণ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। শুধু নিজের ফলাফল না, বন্ধু বান্ধব এবং যারা আছে ক্লাসমেট ব্যাচমেট সবাই ভালো করছে, এটাই ভালো লাগতেছে। কঠিন প্রশ্ন তো আসলে হয়, প্রত্যেক ইয়ারই বলবে কঠিন। এবার আসলে একটু কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, আমাদের জন্য ব্যাপারটা নতুন ছিল। আমার তো অসম্ভব ভালো লাগছে। চ্যালেঞ্জ ছিল কনসিস্টেন্টলি পড়াশোনা করা আসলে, কারণ এইচএসসিতে আপনার সময় খুব কম, আর ওই জায়গা থেকে এদের সবাই পেয়েছে জিপিএ 5। কাঙ্ক্ষিত এই ফল পেয়ে নিজেদের আনন্দ বন্ধু ও শিক্ষকদের সাথে ভাগাভাগি করে নিতে তারা ছুটে এসেছে নিজেদের প্রিয় শিক্ষাঙ্গনে। এর জন্য অবশ্যই টিচারদেরকে ধন্যবাদ জানাই এবং মহান আল্লাহ তাআলার উপর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার রেজাল্ট বলতে সবগুলো সাবজেক্টে জিপিএ 5 আসছে, সায়েন্সের সাবজেক্টে 95%-এর বেশি। তবে এই আনন্দের মাঝেও আছে বিষাদের সুর। চলতি বছরের প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অনুযায়ী বিগত বছরের চেয়ে পাশের হার কমেছে 19%। জিপিএ 5 পেয়েছে 69,097 জন, যা গত বছরের চেয়ে কমেছে 76,814 জন। এমনকি 2024 সালে শূন্য পাস প্রতিষ্ঠান 65টি থাকলেও তা এবার বেড়ে হয়েছে 202টি। অন্যান্য শিক্ষা বোর্ডের তুলনায় সবচেয়ে ভালো ফলাফল হয়েছে মাদ্রাসা বোর্ডে, যেখানে পাশের হার 75.61%। ঢাকা বোর্ডের পাশের হার সবচেয়ে বেশি হলেও সবচেয়ে কম কুমিল্লার, যা 48.86%। ছাত্রদের তুলনায় পাশের হার ও জিপিএ 5 এর দিক দিয়ে এগিয়ে আছে ছাত্রীরা। বাংলাদেশে শেখার সংকট শুরু হয় খুব শুরুর দিকেই। প্রাথমিক স্তর থেকেই ঘাটতি তৈরি হয় এবং সেই ঘাটতির পর বছর সঞ্চিত হয়। কিন্তু আমরা দীর্ঘদিন এই বাস্তবতার মুখোমুখি হতে চাইনি। আমরা এমন এক সংস্কৃতি গড়ে তুলেছি যেখানে সংখ্যাই সত্য হয়ে উঠেছিল। 20 বছরের ইতিহাসে ফলাফলের এমন ধসকে শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র হিসেবে দেখছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির। সেই সাথে শিক্ষার্থীদের ফলাফল খারাপ হওয়ার কারণ অনুসন্ধান করা হবে বলেও জানান তিনি। পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নটা মোটামুটি যথেষ্ট ভালোভাবে হয়েছে। এখন সেইভাবে আমাদের এই ফলাফলটা আমাদের কাছে এসেছে। এখন এটা কেন খারাপ হলো, কোন কলেজে খারাপ করেছে, কোন জায়গায় ভালো করেছে, আমি তো বলছি যে ঢাকা মহানগরী 84%, তাহলে তো মোটামুটি ঠিক আছে। এখানে জিপিএ 5 কমেছে, শতভাগ পাশের সংখ্যা, পাশ এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে, আর এর বিপরীত চিত্র হচ্ছে শূন্য পাশের সংখ্যা বেড়েছে। এই কেন কারণ আসলে আমাদের আরো কাজ করতে হবে এটার উপরে, যে ওখানকার শিক্ষক মানে জেলার মধ্যে আবার ঢুকতে হবে, কোন উপজেলায় কত। আমরা সেই পরিসংখ্যানটা এখন এত ওয়ার্কআউট আমরা করে পারিনি। কোন উপজেলায় কত, যত গ্রামের দিকে যাবেন তত কম। মতবিনিময় সভায় যারা ফলাফল খারাপ করেছে তাদের হতাশ না হয়ে ঘুরে দাঁড়ানোর পরামর্শ দেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। কাঙ্ক্ষিত ফল পেয়ে একদিকে যেমন বিজয় উল্লাসে ফেটে পড়ছেন একদল শিক্ষার্থী, তেমনি অন্যদিকে তাদের একটি বড় অংশ রয়েছেন এই উল্লাসের বাইরে। যারা কাঙ্ক্ষিত ফল পেয়েছেন তাদেরকে আগামী লড়াইয়ের জন্য নিতে হবে প্রস্তুতি, আর যারা পিছিয়ে পড়েছেন তাদেরকে এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে। একই সাথে সবাই বলছেন প্রশাসনকে খতিয়ে দেখতে হবে কেন এত বড় সংখ্যক শিক্ষার্থী ছিটকে পড়ল এই বিজয় উল্লাস থেকে। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। দর্শক, শিরোনামেই আপনাদেরকে জানিয়েছি রাকসুতে চলছে ভোট উৎসব। সকাল 9টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। এছাড়াও রাকসু নির্বাচনের সবশেষ তথ্য আর বিশ্লেষণ জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন সাদাত। কলি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, বরাবরের মতো আপনাদের সাথে রাকসু নির্বাচনের খবর জানাবো এবার আমি হোসেন শাহাদাত। রাজশাহী দর্শক, রাকসু নির্বাচনের খবরে আমাদের কাছে আছে
চাকসু নির্বাচনের মতো রাকসু নির্বাচনে উঠেছে কালি মুছে যাওয়ার অভিযোগ। তবে কালি দ্রুত মুছে গেলেও দ্বিতীয়বার ভোট দেওয়ার কোনো সুযোগ নেই বলে দাবি করছেন রাবির ভিসি। ছাত্রদল এবং স্বতন্ত্র প্রার্থীদের নানা অভিযোগ থাকলেও নির্বাচন পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ। প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও ৩৫ বছর পর রাকসু ভোট উৎসবে খুশি শিক্ষার্থীরা। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বইছে ভোটের হাওয়া। দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন, তাই সকাল থেকেই ভোটার লাইনে শিক্ষার্থীরা। বরেন্দ্র অঞ্চলের এই বিদ্যাপীঠে ফিরুক সুস্থ রাজনীতির ধারা, এমন প্রত্যাশা তাদের। আমরা নারীদের জন্য এমন ক্যাম্পাস চাই যেটা আমরা নিরাপদে থাকতে পারবো, ক্যাম্পাসে আমরা নিরাপদ বোধ করব, সেটা ক্যাম্পাসে হোক বা ক্যাম্পাসের বাইরে হোক। আমরা কোনো রকম অনিরাপত্তার জনিত ভুগতে চাই না। আসলে ভোট দিলাম, খুব ভালো লাগলো। যেহেতু ওএমআর সিস্টেম, আশা করতেছি খুব দ্রুত কাউন্ট হয়ে যাবে। আর সিরিয়াল নাম্বার বা খুঁজে পাইতে প্রার্থীরা অনেক হেল্প করছে, সো আই থিঙ্ক কোনো প্রবলেম হয় নাই। আমার খুব সুষ্ঠু নির্বাচন চলতেছে। যারা নির্বাচিত হবেন তারা যেন এই বিষয়টি, বহিরাগতদের বিষয়টি আর নারীদের জন্য পশ্চিম পাড়ায় একটি ফার্মেসি, অন্তত সুপার শপ না হলেও একটি ফার্মেসি তারা দেওয়ার। বৃহস্পতিবার সকাল 10টার দিকে জগদীশ চন্দ্র বসু ভবনের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ভোট দেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী নুরুদ্দিন আবির। অন্যদিকে শিবির সমর্থিত ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ ভোট দেন জুবেরি ভবনে। এ সময় তিনি ভোটের পরিবেশে সন্তোষ জানান। চাকসুর মতো রাকসুতেও ভোটার শনাক্ত কালি মুছে যাওয়ার অভিযোগ করছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবির। নির্বাচন কমিশনের প্রতি এবং প্রশাসনের প্রতি আমার আহ্বান, আজকে সারাদিন নিরপেক্ষ সুষ্ঠুভাবে নির্বাচন বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা যেন বিমাতা সুলভ আচরণ না করে এবং তারা যেন সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করে। আমাকে ওই পাশে একটি কেন্দ্রে, অর্থাৎ এই শামসুজ্জোহা হল, মতিহার হল, এই দুইটি কেন্দ্রে কিন্তু আমাকে ইসে পর্যন্ত ভোটারদের লাইন পর্যন্ত যেতে দেওয়া হয়নি। জানানো হয়েছে তাদের নাকি নির্দেশনা ওইরকমই। দ্রুত মুছে গেলেও কালির মান ভালো বলে দাবি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও নির্বাচন কমিশনারও। বলেন, জাল ভোট ঠেকাতে অতিরিক্ত 2 ধাপের ব্যবস্থা রাখা হয়েছে। কালিটাকে যদি আপনি লাগানোর সাথে সাথেই যদি কেউ ঘষে, তাহলে আসলে কালিটা ম্লান হয়ে যাচ্ছে। একটু শুকানোর সময় দিলে সমস্যাটা অত বড় সমস্যা না আর কি। তবে এটুকুই বলতে পারি যে নির্বাচন কমিশন তাদের সবচেয়ে ভালো যে কালিটা বাজারে পাওয়া যায় সেটাই নিয়েছে আর কি। সার্বিক পরিস্থিতি সুন্দর, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর কি। ভোটের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানালেন আরএমপি কমিশনার। আইন শৃঙ্খলার অবনতি হলে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে বলেও জানান তিনি। পুলিশের পক্ষ থেকে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা যেমন নেওয়া হয়েছে, আমরা যাতে সংশ্লিষ্ট যারা নির্বাচনী সাথে সংশ্লিষ্ট তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা যাতে নির্বাচনী আচরণবিধি মেনে চলে সেজন্য ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি এবং ওনারা এখন পর্যন্ত সেগুলো মেনে চলছে। রাকসুতে মোট ভোটার ২৮,৯০১ জন। ভিপিজিএস সহ বিভিন্ন পদে লড়ছেন ৯০২ জন প্রার্থী। মাহমুদ হাসান, নিউজ 24, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী। যাব রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেখানে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ব্রিফিং চলছে, সরাসরি শুনে আসতে। ও বিএনপির বহিরাগতরা প্রবেশ করছে এবং অনলাইনে গুজব ছড়ানো হচ্ছে আমাদের বিরুদ্ধে। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ক্যাম্পাসে নিজে বসে এসব গুজব ছড়াচ্ছেন, অথচ তিনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। জামাত নাকি অস্ত্রের ট্রেনিং দিচ্ছে, ক্যাম্পাসে ছাত্র শিবির বহিরাগতদের প্রবেশ করাচ্ছে, এই রকম অপপ্রচার ছাত্রদল চালাচ্ছে। এবং ছাত্রদলের যে সভাপতি তিনি স্বয়ং তার ফেসবুকে এরকম একটি পোস্ট দিয়েছেন। গতকাল রাতে নীতিমালা ভঙ্গ করে দেয়াল লিখন হয়েছে। সারাদিন যে অনিয়ম হচ্ছে এবং গেটগুলোতে শৈথিল্যতা দেখানো হচ্ছে এবং ক্যাম্পাসে বর্তমানে প্রচুর পরিমাণ বহিরাগত প্রবেশ করছে, কিন্তু প্রশাসন এ ব্যাপারে এখনো পর্যন্ত নিশ্চুপ। শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। নির্বাচন সুষ্ঠু করতে যে অনিয়ম বা নীতিমালা ভঙ্গ করছে তাদের বিষয়ে উদ্যোগ নেওয়া এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান আমরা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন। যারা এখনো পর্যন্ত ভোট প্রদান করেননি, আমরা আহ্বান জানাবো আপনারা ভোট কেন্দ্রে আসুন এবং আপনারা আপনাদের যোগ্য, দক্ষ এবং সৎ নেতৃত্বকে আপনাদের যে দায়িত্ব, এ দায়িত্বভার অর্পণ করুন। ধন্যবাদ। দর্শক, নানান অভিযোগ নিয়ে শিবির সমর্থিত শিক্ষার্থী জোটের
পক্ষ থেকে ব্রিফিংয়ে আমরা দেখলাম যে তারা নানান ধরনের অভিযোগ করেছে। সেই অভিযোগ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী মাসুদা লাবণী, তার কাছ থেকে শুনবো নির্বাচনের আরও খবরাখবর। লাবণী, ভোট গ্রহণের প্রায় শেষের দিকে, অর্থাৎ আর খুব সম্ভবত 2.25 ঘন্টার মতো ভোট গ্রহণ চলবে। এর মধ্যে কি সবাই আসলে ভোট দিয়ে শেষ করতে পারবে কিনা একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে এই যে যেই অভিযোগগুলো এই মুহূর্তে আমরা শিবির সমর্থিত প্রার্থী থেকে শুনলাম, সেগুলোর ব্যাপারে আপনি কি শুনেছেন, কতটা সত্যতা আছে? শাহাদাত, আপনার শেষ প্রশ্নটা দিয়ে আমি শুরু করি। আমি ব্রিফিংয়ের কথাগুলো শুনছিলাম। শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট যে ব্রিফিংটি করছিলেন, এবং কিছুক্ষণ আগে কিন্তু আমি বিশ্ববিদ্যালয় পুরো এলাকা, অর্থাৎ সীমানার বাইরে যে এলাকাগুলো সেখানে দেখে এসেছি। সেখানে যে অভিযোগটি করা হচ্ছে, অর্থাৎ শিবিরের অনেকেই অবস্থান করছেন, কিন্তু আমরা কিন্তু যেটি পুলিশের, অর্থাৎ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ তাদের যে অধ্যাদেশ জারি করেছে, সেখানে তারা বলেছে যে গতকাল রাত 12টা থেকে 3 দিনের জন্য বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় থেকে 200 গজের মধ্যে সব ধরনের সভা সমাবেশ, মিছিল, মিটিং, গণজমায়েত এই সব কিছু নিষিদ্ধ করা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা যাদেরকে দেখলাম সেখানে কিন্তু আমরা বিএনপি সমর্থিত লোকজনের গণজমায়েত দেখেছি, এবং শিবির বা জামাতের যে অর্থাৎ সমাগম সেটি আমরা দেখেছি, এবং আমরা তাদের সাথে কথাও বলেছি। সেই ক্ষেত্রে আসলে অভিযোগ পাল্টা অভিযোগ যেরকম আছে। এবং প্রথম প্রশ্নে আসি। প্রথম প্রশ্ন যেটি করেছেন সেটি হলো যে ভোটের আর 2 ঘন্টারও বেশি সময় আছে। সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ কেন্দ্রে আমরা দেখেছি যে ভোটার উপস্থিতি আর নাই। আমি এখন আছি মতিহার হল, যে ভোট গ্রহণ যেখানে চলছে, সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন। এইখানে যে ভোটার সংখ্যা, এই ভোটার সংখ্যা বা লাইন কিন্তু অন্য কোনো কেন্দ্রে আর নাই। অর্থাৎ 28,901 জন যে মোট ভোটার, সেক্ষেত্রে কিন্তু এত তাড়াতাড়ি সবার ভোট শেষ হয়ে যাবার কথা না। আর নির্বাচন কমিশন যেটি বলেছে যে 45% ভোট পড়েছে, সেই ক্ষেত্রে সকাল থেকে কিন্তু আমরা ভোটার উপস্থিতি কম দেখেছি, এবং 28,000 অর্থাৎ প্রায় 29,000-এর যে ভোটার, তাদের কিন্তু এত তাড়াতাড়ি ভোট শেষ হয়ে যাওয়ার কথা না। সেক্ষেত্রে খুব সাধারণভাবেও বলা যায় যে ভোটার উপস্থিতি কম, এবং 45% ভোট পড়েছে কিনা সেই বিষয়টি আমরা এখনো নিশ্চিত না, যদিও নির্বাচন কমিশন দাবি করেছে 45% ভোট পড়েছে। সেক্ষেত্রে দুপুরের পরে, অর্থাৎ এখন 2টা পার হয়েছে, দুপুরের পরে 3টা-4টার দিকে হয়তো বা আরও শিক্ষার্থীর উপস্থিতি বাড়তে পারে, এরকমটি আশা করা হচ্ছে। আর সেক্ষেত্রে ছাত্র দলের পক্ষ থেকে আমরা এখনো শিবির সমর্থিত প্যানেল যে ব্রিফিংটি করেছে সেই ধরনের কোনো বক্তব্য পাইনি। পরবর্তীতে তাদের যদি বক্তব্য পাই আমি অবশ্যই আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। তো সাদাত, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। লাবণী, অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। দর্শক, সহকর্মী মাসুদা লাবণী জানাচ্ছিলেন ভোট গ্রহণের সবশেষ খবরাখবর। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এরই ফাঁকে আমরা একটু জানতে চাই এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের যে হিস্ট্রি, অর্থাৎ ইতিহাস, সেই ইতিহাসে আমরা যদি দেখি 53 সালে যে বিশ্ববিদ্যালয়টি আসলে প্রতিষ্ঠিত হয়েছিল রাজশাহীতে 753 একর জমি জুড়ে, তার প্রথম নির্বাচন হয়েছিল 1956-57 সালে, এবং দ্বিতীয় সংসদ নির্বাচন হয়েছে 1962 থেকে 63 সালে, এবং তৃতীয় থেকে এবং দশম যে ছাত্র সংসদ নির্বাচন, সেখানে আমরা দেখতে পাচ্ছি টানা 10 বার এই নির্বাচন হয়েছে। 7 বার নির্বাচন হয়েছে 1963 থেকে 1970 পর্যন্ত। এরপরে 2 বছরের একটি বিরতি ছিল, কারণ সেই সময় মুক্তিযুদ্ধের সময়কাল। 11 থেকে 13তম যে 3টি নির্বাচন হয়েছে টানা 72 থেকে 75 সাল পর্যন্ত। তবে 75 পরবর্তী সময়ে আমরা দেখেছি 80 সাল পর্যন্ত কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি রাকসুতে। এরপরে আমরা যদি দেখি পরের নির্বাচনগুলো, 14তম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 80 থেকে 81। এরপরে 10 বছরের জন্য বিরতি দিয়ে আবারও 90 সালে আরও একটি নির্বাচন হয়, যেটি এই 90-এর পরে আবার 91 সালে যে নির্বাচন হয়েছে 16তম ছাত্র সংসদ নির্বাচন, সেটি সবশেষ নির্বাচন। এরপরে 35 বছর কোনো নির্বাচন দেখেনি রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং সবশেষ এবার 35 বছর পর আবারও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যে কারণে আসলে উৎসাহের পরিমাণটা অনেক বেশি।
এরপরে আমরা একটু দেখতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কারা আমরা আমাদের কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেটি আমরা আসলে জানিয়েছি কিছুক্ষণ আগেই যে কবে থেকে কি পরিমাণ ভোটার আছে, কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করছে সেই বিষয়গুলো আমরা জানাতে চাই। ভোটার সংখ্যা আছে 28,901 জন, যেখানে ছাত্র ভোটার 17,596 এবং ছাত্রী 11,305। যেটি বলছিলাম, ভোট হচ্ছে 9টি ভবনে, 17টি কেন্দ্রে, বুথ রয়েছে 990টি। দর্শক, মোটামুটি এই ছিল আমার কাছে রাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর। চাকসু নির্বাচনের খবর আপনাদেরকে একটু জানাই। চাকসু নির্বাচনের ফল ঘোষণার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবশেষ অবস্থা জানবো আমরা। আমাদের সঙ্গে সহকর্মী নয়ন বড়ুয়া জয় যোগ দেবেন। জয়, একটু জানাবেন, ফলাফল তো জানানো হয়েছে, আগের ঘন্টাও জানছিলাম সহকর্মীদের কাছ থেকে ক্যাম্পাসের কি পরিস্থিতি, একটু জানাবেন আমাদেরকে ক্যাম্পাসের খবরাখবর। ধন্যবাদ কলি আপনাকে। আপনি যথার্থই বলছেন যে ফলাফল ঘোষণার পর থেকে কিন্তু আমরা দেখেছি যারা বিজয়ী হয়েছেন তাদের যে একটা উল্লাস যেমনটা দেখেছি, তাদের সমর্থক যারা আছে তাদেরও কিন্তু উল্লাস আমরা দেখেছি। তবে এখন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের যে উপস্থিতি এবং কঠোর অবস্থান দেখা যাচ্ছে, যেহেতু একটু পর ছাত্রদল সমর্থিত যে প্রার্থী এজিএস হিসেবে বিজয়ী হয়েছেন তার সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে 3টার দিকে। এই সংবাদ সম্মেলনকে ঘিরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অনেক বেড়ে গেছে। সকালের দিকে শিবির সমর্থিত প্রার্থী তিনিও কিন্তু সংবাদ সম্মেলন করেছেন। তো এখানে শিক্ষার্থী যারা আছেন, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে, যারা ভোট দিয়ে বিজয়ী করেছেন, দীর্ঘদিন পর কিন্তু বলতে যে 3.5 দশক পর এই যে চাকসুর প্রতিনিধি তারা পেয়েছেন, নির্বাচিত প্রতিনিধি পেয়েছেন, তাদের কাছে কি প্রত্যাশা করে বলে মনে করছেন? মূলত এই বছর হচ্ছে প্রায় 35 বছর ধরে আমাদের এই চাকসু নির্বাচন হয়েছে। আমাদের বিশ্বাস চাকসু হচ্ছে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর প্রতিটা ন্যায্য অধিকারের জন্য কাজ করবে এবং এই বিশ্ববিদ্যালয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে যে উন্নত করার দরকার এই প্রয়াসে কাজ করবে। আমরা বিশ্বাস করি যে প্রার্থী আসুক না কেন আমরা চাইব যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের যে ছাত্র হিসেবে যে অধিকারগুলো প্রয়োজন সে অধিকারের জন্য আমাদের পাশে থাকবে এবং সবসময় আমরা যেন আমাদের বিপদে আপদে আমরা তাকে যেন পাশে পাই। অনেক ধন্যবাদ। এখানে যারা ভোটার, যারা ভোট দিয়ে তাদেরকে জয়ী করেছেন, তাদের যে একটা প্রত্যাশা রয়েছে তাদেরও, এমনকি যে প্রার্থীর বিজয়ী হয়েছে তারাও কিন্তু অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, সব প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন করে সেই আশা তারা করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে কলির কাছে। ধন্যবাদ জয়। বিশ্ব খাদ্য দিবসে কৃষকদের প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি বিশ্বাস করে প্রকৃত খাদ্য নিরাপত্তা সরকার, কৃষক, উদ্যোক্তা এবং সম্প্রদায়ের মধ্যে অংশীদারিত্বের মাধ্যমে নির্মিত হয় টেকসই খাদ্য ব্যবস্থা। বৃহস্পতিবার তারেক ফেসবুক পোস্টে বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্ভিক্ষ এবং হতাশার ছায়ায় নেতৃত্বে এসেছিলেন। তিনি জানতেন খাদ্য নিরাপত্তা ছাড়া জাতীয় স্বাধীনতার কোনো অর্থ নেই। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের মধ্যে এগিয়ে নিয়ে যান। বিএনপি বিশ্বাস করে যে খাদ্য সহায়তা পুনরুদ্ধার এবং জীবিকা জোরদার করার জন্য সরকার, আন্তর্জাতিক সংস্থা, দাতা দেশ এবং বেসরকারি অংশীদারিত্বের জরুরি আর সম্মিলিত পদক্ষেপের প্রয়োজন। কারণ বিশ্ব সম্মিলিতভাবে এই সংকট সমাধানের জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে চাইছে। তারেক রহমান বলেন, বাংলাদেশের শক্তি সর্বদা সেই হাতে যারা তার হাতে মাটি চাষ করে। আইনি ভিত্তি ছাড়া কোনো রাজনৈতিক দল জুলাই সনদ স্বাক্ষর মূল্যহীন বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এই অনুষ্ঠানে গেলে তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে। বৃহস্পতিবার জুলাই সনদ সহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও অনেক জায়গায় অস্পষ্টতা রয়েছে। জুলাই সনদ যেন জুলাই ঘোষণাপত্রের মতো করে জনগণের কাছে আইনি ভিত্তিহীন কোনো, আইনি মূল্যহীন কোনো ডকুমেন্ট একটা উপস্থাপিত না হয়, সে কারণেই জুলাই সনদের স্বাক্ষরের পূর্বেই
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়টাতে আমরা পরিষ্কার হতে চাই। জুলাই সনদের আইনি ভিত্তি বা যে অর্ডার জারি করার কথা বলা হচ্ছে, সেই অর্ডার জারির আগে স্বাক্ষর সেটা কিন্তু কেবলমাত্র সেরিমোনিয়াল, সেটা আনুষ্ঠানিকতা। জুলাই সনদ প্রণীত অলরেডি হয়ে গিয়েছে, সবাই একটা জায়গায় ঐকমত্য এসেছে যে আমরা কি কি পরিবর্তন চাই। ভবিষ্যৎ স্বৈরাচার ঠেকানোই জুলাই সনদ তৈরির অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে এই সনদের চেতনার বাস্তবায়ন করতে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনা প্রয়োজন। রাজনৈতিক সমঝোতার দলিল জুলাই সনদ নিয়ে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। 2024-এর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আসে 5 আগস্ট, যেদিন শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আসা জায়গায় নতুন বাংলাদেশের। দেশবাসীকে স্বপ্ন দেখিয়ে 8 আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কারে গঠিত হয় সংস্কার কমিশন। তাদের দেয়া সংস্কার প্রস্তাবের উপর রাজনৈতিক দলগুলোর মতামত নিতে গঠিত হয় ঐকমত্য কমিশন। 84টি সংস্কার প্রস্তাবের উপর ঐকমত্য কমিশন 33টি রাজনৈতিক দল ও জোটের সাথে দফায় দফায় বৈঠক করে। এর ভিত্তিতে তৈরি হয় জুলাই জাতীয় সনদ। সনদে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো হয়েছে। বলা হয় এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না। প্রধানমন্ত্রীর ক্ষমতাকে যদি আপনি 10 বছরের মধ্যে লিমিট করতে পারেন, প্রধানমন্ত্রীর যে জবাবদিহিতাকে শক্তিশালী করবে, কাউকে ফেসিবাদ হইতে দিবে না। স্বৈরাচার বিতাড়িত হয়েছে, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা যে রেখে গিয়েছে এটার পরিবর্তন না, যাতে স্বৈরাচার আবার ফিরে না আসে। জুলাই সনদের 3টি ভাগ আছে। প্রথম ভাগে রয়েছে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে 84টি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে রয়েছে সনদ বাস্তবায়নের 7 দফা অঙ্গীকারনামা। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করার কথা রয়েছে জুলাই সনদে। ফলে কোনো সংসদ সদস্য চাইলে জাতীয় সংসদে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। এছাড়াও স্বাধীন পুলিশ সংস্কার কমিশন গঠন, জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সংবিধানের বিদ্যমান অনুচ্ছেদ পরিবর্তন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচন পদ্ধতি সংস্কারের কথা বলা হয়েছে। এটা একটা শুভ সূচনা। আর এছাড়াও যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যদি পরিবর্তন না আসে, আমাদের রাজনীতিবিদরা যদি এই জুলাই সনদটা যে এর পেছনে যে চেতনা, সেই চেতনা, সেই অন্তর্নিহিত আকাঙ্ক্ষা, এটা যদি বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর না হয়, আন্তরিক না হয়, তাহলে কিন্তু আইন বিধিবিধান এবং সংবিধানের পরিবর্তন করেই স্বৈরাচার ঠেকানো যাবে না। 7 দফা অঙ্গীকারনামার প্রথমটি হলো রাজনৈতিক দলগুলোর জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার। দ্বিতীয়টি হলো এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানে যুক্ত করা। তৃতীয়টি হলো দলগুলো সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা নিয়ে আদালতে প্রশ্ন তুলবে না, বরং সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করবে। একটা সংসদ দরকার হবে, সংসদে 2/3 মেজরিটির প্রয়োজন হবে। সেটা বিল আকারে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতির কাছে যাওয়ার আগে, রাষ্ট্রপতির সম্মতি দেওয়ার আগেই দেবেন কি দেবেন না সেটা বিবেচনার জন্য জনগণের কাছে গণভোটের প্রশ্ন আসে। এবং সংগতিপূর্ণ হওয়ার যদি হয়, তবে রাষ্ট্রের অন্যান্য যা আইন থাকুক না কেন, কনস্টিটিউশনের সংযোজনের পর সে আইনই সমস্ত আইনের ঊর্ধ্বে থাকবে। চতুর্থ অঙ্গীকার হলো জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া। পঞ্চমটি হলো গণ অভ্যুত্থানের সময় ও পূর্বের ফ্যাসিবাদী হত্যাকাণ্ড ও অপরাধের বিচার, শহীদ ও আহতদের যথাযথ মর্যাদা ও সহায়তা নিশ্চিত করা। ষষ্ঠটি হলো সনদ বাস্তবায়নের জন্য সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তন আনা। এবং সপ্তমটি হলো কোনো সিদ্ধান্তে অকারণে সময় ক্ষেপণ না করা। জুলাই সনদ না হলে তো সকল রাজনৈতিক দল জনগণের চোখে তারা বিশ্বাসযোগ্যতা হারাবে। তারা বলে একটা, করে তার উল্টা। যে পরিবর্তনগুলোর কথা বলা হচ্ছে, এই পরিবর্তনগুলো যদি যথাযথভাবে করা হয়, তাহলে অবশ্যই সেখানে জন আকাঙ্ক্ষার পরিবর্তন ঘটবে। শুক্রবার সনদ স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।
জনগণের আকাঙ্ক্ষা এবং ত্যাগের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে জুলাই সনদ। সেই জুলাই সনদ পাশ করতে হলে লাগবে একটি গণতান্ত্রিক সরকার, যে সরকার জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যাবে জাতীয় সংসদে এবং এই জাতীয় সংসদেই পাশ হবে সেই জুলাই সনদ। তবে কথা হচ্ছে গণভোট নিয়েও। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। জানাবো জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আর কোনো আপোষ নয়, এবার নির্বাচন চায় জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির কড়া সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে আন্দোলন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকারকে সবাই ব্যস্ত করে রেখেছে যেন নির্বাচন না হয়। দুপুরে ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাটে হিন্দু ধর্মাবলম্বী ও মহিলা সমাবেশে এ কথা বলেন ফখরুল। এ সময় ডিসিদের হুঁশিয়ারি দিয়ে বলেন, কৃষক যদি তাদের ন্যায্য অধিকার না পায় তাহলে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করা হবে। আমলাতন্ত্রগিরি চলবে না। আর একই সাথে বিএনপি ক্ষমতায় আসলে দলের নেতা তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। এখন এই দুর্বল সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার, ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আসতে পারে? তারা করতে চাই একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বিএনপি ইসলাম বিদ্বেষী, এটা অপপ্রচার বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেই সাথে বিএনপি ক্ষমতায় গেলে অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পটিয়ায় আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসায় পরিদর্শনে গিয়ে আলিম ওলামাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, জাতি, ধর্ম ও ভাষার নামে কোনো বিভক্তি চায় না বিএনপি। এ সময় মাদ্রাসায় প্রয়াত পরিচালক মরহুম আহমেদ হাসান এবং মুফতি নুরুল হক, আল্লামা শাহ তাইয়ব কবর জিয়ারত এবং মাদ্রাসা পরিদর্শন করেন তিনি। জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক 5ম দিনে শেষ হয়েছে। সোমবার যুক্তিতর্ক উপস্থাপন করবে আসামি পক্ষ, আর এর মধ্য দিয়ে মামলাটি চূড়ান্ত রায়ের পর্যায়ে উপনীত হবে। শুনানিতে প্রসিকিউশন জানায়, শেখ হাসিনা জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড তার সন্দেহাতীতভাবে প্রমাণ করা গেছে। প্রতিটি হত্যার দায় তার একবার করে মৃত্যুদণ্ড হতে পারে। আর অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মৃত্যুদণ্ডও চেয়েছে ট্রাইব্যুনাল। তবে সাবেক আইজিপি মামুন অপরাধী হলেও তার আইন অনুযায়ী তিনি সাহায্য করেছেন। তার বিষয়ে ট্রাইব্যুনাল যে কোনো ব্যবস্থা নিতে পারে। ফ্যাসিস্টের মাস্টারমাইন্ড এবং তার দোসররা যে বিপুল সম্পদ করেছে তা বাজেয়াপ্ত করে আন্দোলনে নিহতদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর বলেন, সেনাবাহিনী ছাড়া সমস্ত রাষ্ট্রীয় বাহিনীর ব্যবহার করে গণহত্যা চালিয়েছে হাসিনা, আর এর পুনরাবৃত্তি ঠেকাতে বিচার প্রার্থীদের ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানান তিনি। এটা একটা সুস্পষ্টভাবেই মানবতা বিরোধী অপরাধ। এর চরম দণ্ড নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের কোনো হত্যাকাণ্ডের সুযোগ যাতে আর তৈরি না হয়, কোনো স্বৈরশাসক ভবিষ্যতে আর কখনো নিজের জনগণকে, সিভিলিয়ানদেরকে হত্যা করার দুঃসাহস না দেখায়, সেইটা করার জন্য এই বিচার যাতে ভূমিকা পালন করে, এই রায় যাতে ভূমিকা পালন করে, সেটা আমরা আদালতের কাছে প্রেয়ার করেছি। দর্শক, রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিক গুদামের আগুনে এখনও পুরোপুরি আগুন নেভেনি। আর এ বিষয়ে খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মী নাইমাল জিকো। আমরা তার সঙ্গে যুক্ত হয়ে এ বিষয়ে আরও কিছু তথ্য জেনে নেব। জিকো, একটু জানাবেন সবশেষ কি তথ্য জানাতে চান? আগের ঘন্টায় জানাচ্ছিলেন আপনি অনেক মানুষের ভিড় দেখেছেন, ফায়ার সার্ভিস এখনও কাজ করছে। নতুন করে আর কোনো মরদেহ উদ্ধার করা গেছে কিনা সেই তথ্য থাকলে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে আসলে এখন পর্যন্ত ভেতরে অভিযান পরিচালনা সম্ভব হয়নি, তবে নির্দিষ্ট যেই জায়গাগুলোতে অর্থাৎ নিচের যেই ফ্লোরটি রয়েছে, এই আলম এন্টারপ্রাইজ নামক যে কেমিক্যালের গোডাউনটি রয়েছে, তার নিচ পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ
গিয়েছেন এবং সেখানে বেশ কিছু মেশিন সেট আপ করেছেন এবং স্বয়ংক্রিয়ভাবে সেই সমস্ত মেশিন থেকে কুয়াশার মতন পানি ছিটিয়ে যে কেমিক্যালগুলো রয়েছে সেই কেমিক্যালগুলোকে কিন্তু তারা সরানোর চেষ্টা করছেন এবং এই প্রক্রিয়া আরও কতক্ষণ চালাতে হবে সেই বিষয়ে কিন্তু নিশ্চিত করে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছুই জানাতে পারেনি। তবে যেহেতু দরজাটি তালা বন্ধ ছিল সেহেতু তারা আশা করছেন যে ভেতরে আসলে লাশের কোনো অস্তিত্ব আছে কিনা বা অন্য কেউ আছে কিনা সেই বিষয়ে নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভেতরে এখন পর্যন্ত নেই। তবে এই সমস্ত কেমিক্যাল মিশ্রিত যে পানিটি সেই পানি কিন্তু এখানকার যেই ড্রেনেজ ব্যবস্থাগুলো আছে সেগুলো দিয়ে চলে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং আশপাশের লোকজনদেরকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য বলেছেন, কারণ যেই কেমিক্যালগুলো রয়েছে সেগুলো সেখানে মিশ্রিত হয়ে বিষক্রিয়া করছে এবং সেই বিষাক্ত বাতাস কিন্তু ছড়িয়ে পড়ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্যগুলি। ধন্যবাদ আপনাকে জিকো। 3 দফা দাবিতে চতুর্থ দিনের মতো রাজধানীর জাতীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধি সহ জাতীয়করণের দাবিতে গত 4 দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আন্দোলন করে আসছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এরই মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সারা বাংলাদেশের সকল শ্রেণীর পেশার মানুষ জানে যে শিক্ষকদের যেটা পাওনার থেকে অত্যন্ত কম দাবি আমরা এখানে করছি। আমাদের বেলায় আসিয়া শুধু তারা কৃপণতা করতে চান। আমরা মাধ্যমিক শিক্ষা, মাধ্যমিক কারিগরিকে এবং মাদ্রাসা যে কলেজ যে আছে তাদের উপরে আমাদের এই দাবিগুলো তারা মানতেছে না। এবং আমরা যখন স্পষ্ট দাবি সেটা হচ্ছে এই মুহূর্তে 20%, 19% বললেও হবে না। দর্শক, একই প্রসঙ্গের আরো খবর জানাতে জাতীয় শহীদ মিনারের সামনে থেকে আমাদের সহকর্মী বদরুল আলম শাওন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। শাওন, একটু জানাবেন, শিক্ষকরা 4 দিন হলো আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আবার তারা ঘোষণাও দিয়েছেন আন্দোলন চালিয়ে যাওয়ার। এখন কি পরিস্থিতি দেখছেন শহীদ মিনারে, জানাবেন, আর এ প্রসঙ্গে নতুন কোনো তথ্য থাকলেও জানাবেন। বেলা 12টা 50 শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন 3 দফা দাবিতে। তাদের একটি প্রতিনিধি দল বা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন। প্রতিনিধি দলটি কিন্তু কিছুক্ষণ আগেই এই শহীদ মিনার চত্বরে এসেছেন। হয়তো এখনই কোনো ঘোষণা দেয়া হবে 3 দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা যে অবস্থান করছেন এই জাতীয় শহীদ মিনারের সামনে প্রায় 4 দিন ধরে, সেই অবস্থান কর্মসূচির যে আসলে কি ফলাফল আসে সেটি তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রকাশ করবেন। আমি একটু বিষয় জানিয়ে রাখি, যেটি এই অবস্থান কর্মসূচি যে বিষয়ে চলছে, আসলে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি 20% এবং যারা কর্মচারী রয়েছে তাদের উৎসব ভাতা 75% বাড়ানোর দাবি, পাশাপাশি 1500 টাকা চিকিৎসা ভাতা দেওয়ার যে দাবি, সেই দাবিতেই কিন্তু এই যে 4 দিন ধরে রাজধানীতে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আমরা দেখছি যে তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এর আগে অবস্থান করেছিল, সেখানে থেকে তারা আবার এখানে চলে আসে, গতকালকে শাহবাগে অবস্থান করেছিল। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে শাওন। 1 ও 2 টাকার ধাতব মুদ্রা বা কয়েন লেনদেন করতে কেউ কেউ অনীহা প্রকাশ করছে, যা প্রচলিত আইনের লঙ্ঘন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস ডিসিপি এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে দেশের কোনো কোনো এলাকায় 1 ও 2 টাকার ধাতব মুদ্রা লেনদেন করতে কেউ কেউ অনীহা প্রকাশ করছেন। এটি প্রচলিত আইনের লঙ্ঘন। কাগজি নোটের পাশাপাশি প্রচলিত সব ধরনের ধাতব মুদ্রা বৈধ, তাই এটি নগদ লেনদেনের ব্যবহার করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের টিকিয়ে রাখার মিশনে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের বিশাখাপত্তমে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 3টায়। টানা 3 হারের পর জয়ের খোঁজে নিগার সুলতানা জ্যোতির দল। এখন পর্যন্ত 4টি ম্যাচে 3 জয়ে 7 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। এদিকে পয়েন্ট টেবিলে বর্তমানে বাংলাদেশের অবস্থান 6 নম্বরে। আসরের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেল, এরপর টানা হারে দিশেহারা বাংলাদেশের মেয়েরা। অজিদের বিপক্ষে হারলে সেমিফাইনালের রেস থেকে অনেকটাই ছিটকে যাবে টাইগার্সরা। টুর্নামেন্টে টিকে থাকতে তাই এই ম্যাচ
ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই মারুফাতের সামনে। আর এই ছিল নিউজ 24 এর সংবাদে। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।